পাখির বন্ধুরা ওকে ধমকিয়ে উঠল। এটা কি করলি? নাফ হাত উঠিয়ে ওদের উদ্দেশ্যে তর্জনী আঙুল তুলে শাসালো। ও আমার সম্পত্তি, আর আমার সম্পত্তি আমাকে যা খুশি তাই করবে। দরকার পড়লে 1 প্লেট কেন, আরও 100 প্লেট চটপটি এনে আমার মুখের উপর ছুঁড়ে মারবে, সেটা আমি বুঝবো। কিন্তু তার জন্য তোমাদের ওকে কথা শোনানোর অধিকার আমি দেইনি। ইউ আন্ডারস্ট্যান্ড ভেরি ওয়েল। সকলে মুহূর্তের মধ্যে চুপসে গেল। দ্রুত সারাফাত নাওয়াফের দিকে পানির বোতল এগিয়ে দিল। নেন ভাই, পানি দিয়ে মুখটা ধুয়ে নেন। আহা, কি সুন্দর, মুখটা পুড়িয়ে শেষ, লাল হয়ে গেছে, ঝালে নিশ্চয়ই চলছে। এমন আচরণ কেউ করে? ভাই কত কমল মানুষ। পাখি ওদের কথা কানে তুলল না। ওর শরীরে এখনও রাগে কিরমির করছে। এত রাগ কোথা থেকে যে উদয় হলো সে জানে না। মেজাজ আসমান সমান ঊর্ধ্বগতিতে। না পুরো 1 বোতল পানি ঢেলে মুখ ধুয়ে নেয়। এরপরে রুমাল দিয়ে মুখ মুছে নিল। পাখি ব্যাগ নিয়ে উঠে যাচ্ছিল। উনি ওর পা কেচকে দিয়ে নিজের পায়ের ভেতরে নিয়ে আটকে দেয়। কথা আছে, বস, এখন যাওয়া যাবে না। পাখি চোখ গরম করে শাসালো। এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এর ফলাফল মোটেও ভালো হবে না। ওর কথাগুলি, ওর চোখের তীক্ষ্ণ তিক্ত ঘৃণাগুলি কলবরেন গহ্বলে আজ তীর ফেলার মতন সরু ব্যথা বাড়ায়। ফুটন্ত কয়লার ন্যায় পোড়ায়ও। ওর রাগান্বিত মুখটার দিকে তাকিয়ে তিনি সহসা হেসে ফেলেন। লাবিবা, ফাহিমা, সারাফাত দ্বিতীয়বার অবাক নেত্রে এই অধম বান্দাকে দেখে। এ কোন শক্ত ধাতুতে গড়ালো? এত অপমান তিক্ততা সহ্য করার পরও হাসে। এত ধৈর্য পায় কোথা থেকে? গরম ঝাল চটপটি মুখের ওপর ছুঁড়ে মারার পরও ও শব্দ পর্যন্ত করল না, রাগল না বিন্দুমাত্র। উল্টো শান্ত রইলেন। তাদের চোখে মুখে অবিশ্বাসের জোয়ার, এক বুক বিস্মিত ভাব। তিনি পাখির রাগান্বিত মুখটার দিকে গভীর চোখে দৃষ্টি ফেলে জিভ দিয়ে অদরখানা ভিজিয়ে নিয়ে শুধান। খারাপের আর কিছু বাকি আছে নাকি আমার সুইটহার্ট? থাকলে এক্সপেরিমেন্ট করতে পারিস। হুম, আমি বাধা দিব না। আমার পুরোটা তো তোরই। যা খুশি, যেমন খুশি করে আঘাত করতে পারিস, আমি কিচ্ছুটি বলবো না। ট্রাস্ট মি, প্রমিসও। ওনার কথা সেই মেয়েটা কানে তুললে তো শক্ত আদল হতে উল্টে বেরিয়ে এলো। আমার পা ছাড়েন। উনি নয়নমণি চোরো চোরো করে ভ্রু নাচান। ঠোঁট বাঁকিয়ে কিঞ্চিৎকর হেসে ফেলেন তিনি। যদি না ছাড়ি? পাখি খানিকটা মৌনতা থেকে দুর্বোধ্য হাসে। উনি ভ্রু উঁচিয়ে ওর হাসিমাখা মুখটা এক পলক দেখে ফোঁস করে দম ছাড়েন। নিশ্চয়ই তাকে আঘাত করার অন্য কোনো পরিকল্পনা অবলম্বন করছে মেয়েটা। তিনিও দেখতে চান আর কতটা আঘাত করতে পারে মেয়েটা। নিজের সহ্য ক্ষমতার ওপর ওনার অটল বিশ্বাস আছে। সব সহ্য করে নেবেন। মেয়েটা ব্যাগ হাতিয়ে ছোট্ট একটি কৌটো বের করলো। এরপরে এক একটা করে 5-6খানিক পিন বের করে হাতে তুলে নিল। এক একটা করে পিন ওনার উড়ুর নিচে হাঁটুর মাঝামাঝিতে ঢুকিয়ে দেয়। তবুও তিনি ওর থেকে চোখ সরান না। যখন এক একটা করে ওনার হাঁটুতে মেয়েটা পিন ঢুকাচ্ছিল, উনি ওর ওপর নেত্রমণির পলক স্থির রেখেই হেসেছিলেন। যেন কষ্ট নয়, ওনার খুব আনন্দ হচ্ছে, প্রাণঢালা আনন্দ। ওনার এমন হাসি মাখা মুখটা দেখে পাখির ডাক তত্তর করে বাড়ল। 5 নাম্বার পিনটি সে সম্পূর্ণ তার হাঁটুতে গেঁথে দেয়। এতে রক্তে হোয়াইট প্যান্টটি রক্তিম হয়ে ওঠে। উনি দাঁতে দাঁত পিষে যন্ত্রণাটা সহ্য করে নেন, তবু ওর থেকে দৃষ্টি সরান না। সর্বশেষে 6 নাম্বার পিনটি পুরোপুরি ওনার হাঁটুর একটু ওপরে নরম মাংসনালীর মধ্যে ঢুকাতেই তিনি মৃদু গোঙানি দিয়ে আর্তনাদ করে উঠলেন। সঙ্গে সঙ্গে পা সরিয়ে নিলেন। পাখির মুখে বিশ্বজয়ী হাসি। ওনার পাশ কাটিয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে নিষ্ঠুরের মতন শক্ত বদনে বেরিয়ে যায়। পাখি বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর নোভারা আসে। ওরা আসলে একটু কসমেটিকের দোকানে গিয়েছিল। এসে দেখলো নাহাফের হাঁটু রক্তাক্ত, আর উনি ভাবশীল। কোনো গভীর হিসেব মেলাতে যেন ব্যস্ত। ব্যথায় কাতরানোর বিন্দুমাত্র চিহ্ন নেই ওনার চোখে মুখে। নোভা দ্রুত অস্থিরতা নিয়ে ছুটে আসে, ব্যস্ত হয়। দেখে হাঁটুতে মোট 6টি পিন ঢুকানো। এমন ভয়ঙ্কর গা কাঁপানো দৃশ্য দেখে নোভার কলিজা পর্যন্ত কেঁপে উঠল। এমন নিষ্ঠুরের মতন সর্বনাশী কাণ্ডটি কে করলো? এই মুহূর্তে মস্তিষ্কের নিউরনে শুধু একটাই নাম আসলো, সেটা হলো পাখি। হ্যাঁ, একমাত্র এই মেয়েটা ছাড়া আর কারো আঘাত মুখ বুঝে সহ্য করার মতন ছেলে তার ভাই নয়। তাই তো তারই সুযোগ নিয়ে তার ভাইটাকে মেয়েটা শারীরিক মানসিক উভয় দিক দিয়ে আক্রমণ করে যাচ্ছে। তখন তো দেখেছিল মেয়েটার পাশে নাফকে বসতে, এই জন্য বুঝে আঘাত করেছিল। এছাড়া এমন আঘাত কেউ করতে পারে না। আর তার ভাইও শান্ত থাকার কথা নয়। নাফের চোখে মুখে ব্যথার কোনো চিহ্ন নেই, কেমন রোবটের মতন বসে আছে সে। নোভা কাঁপা কাঁপা হাতে অশ্রু ঝরাতে ঝরাতে এক একটা করে পিন তুলছিল।
নাফ চোখ মুখ খিচেড়ায়। নোভা ওনার পিঠে আলতো করে চড় বসায়। কুত্তা হয়েছে একটা, বেহায়া নির্লজ্জ কুত্তা। এত অপমানিত লাঞ্ছিত হয় তবুও পিছন ছাড়ি না। উনি নিরুত্তাপ। তবে নোভার গালি শুনে অধর দন্তে তলদেশে পিষে মনে মনে মিটমিটে হাসেন। রক্তাক্ত হাঁটুতে হাত বুলিয়ে ফের নোভা ডুকরে কেঁদে ওঠে। আচ্ছা, তুই কি আদেও কোনো মানুষের? এত কষ্ট যন্ত্রণা পাচ্ছিস তবু টু শব্দ পর্যন্ত করছিস না, আওয়াজ করছিস না। এমন কোনো মানুষ আচরণ হয়? এই নাওফ, আমার কথা শুনতে পারছিস তুই? তাকা আমার দিকে। জোরপূর্বক নাফের মুখটা নোভা নিজের দিকে ফিরিয়ে নিয়ে ওর দিকে তাকাতে বাধ্য করে। দেখলো আজ দাপুটে পুরুষটার চোখ দুটিতে জলে চিকচিক করছে। ওর বুকটা সহসে চলাচলাত করে ওঠে। চোখের সামনে ছোট ভাইটাকে কষ্ট পেতে দেখে তার ভেতরে হিংস্র ভাবটা জেগে ওঠে। আমি ছাড়বো না ওই মেয়েটাকে, কিছুতেই ছাড়বো না। সোজা মেরে ফেলবো। আমার ভাইয়ার মতো শক্তপোক্ত একজন মানুষকে ভেঙে চুরে মানসিকভাবে আঘাত করেছে তো করেছি, এখন আবার সঙ্গে শারীরিকভাবেও আঘাত করেছে। এটা কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। আজ এর একটা হেস্ত নেস্ত বিচার করেই ছাড়বো। নাফ নোভাকে আটকে দিল। কাকে আঘাত করতে যাচ্ছ তুমি আপু? নিজের ভাইকেই। ওর সম্পূর্ণ দেহ মনটা যে আমারই, সেখানে তুমি কাকে আঘাত করবে? নিজের ভাইকে নিজেই আঘাত করতে পারবা? তুই কি আদেও মানুষ? এমনভাবে কেউ মরার মতো বেঁচে থাকতে পারে? পারে। এই যে আমি বেঁচে আছি। আছিস তো দুমড়ে মুচড়ে প্রাণ ছাড়া বেঁচে আছিস। এটা কি কেউ বেঁচে থাকে বলে? এর চেয়ে মরে যাওয়া অনেক ভালো। নাফ ওর বোনের অভিমানী কথা শুনে সামান্যতম হাসে। কিয়ৎক্ষণ নোভা তার ছোট ভাইটার মুখটা দেখে চোখের পানি হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিয়ে নেয়। এরপরে বেশ সিরিয়াস হয়ে সতর্কতার সঙ্গে উড়ুর ওপর শেষের পিনটি টেনে তুলে নিল। নাফ বলে, দেখি পিনগুলি আমার হাতে দাও। চুমা টুমা তো কিছুই দিল না, সর্বনাশী। যাক, তার পরিবর্তে কিছু পিন দিয়ে গেল। এসব আমি আবার জমিয়ে রাখবো, বুঝলা? এত টাকা খরচ করা মোটেও ভালো নয়। বরঞ্চ এসব জমিয়ে রেখে একসময়ে ওকে আমি এগুলো গিফট করব। নোভা ওনার কথা শুনে ওনার চুল এলোমেলো করে দিয়ে হেসে ওঠে। সাদে কি তোরে বেহায়া কুত্তা বলি? এত কিছু হয়ে যাওয়ার পরেও ওর পিছু ছাড়ছিস না? তুমি জানো না ও আমার কি হয়। ওকে ছাড়লে অকালে তুমি তোমার ভাইকে হারাবে। কথাগুলি বলে উনি বেরিয়ে যান। নোভা হতভম্ব হয়ে যায়। চৈতন্য ফিরতেই দৌড়ে নাওফের পিছু ছোটে। সেটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। নোভা গিয়ে ওনার এক হাত তার কাঁধে তুলে নেয়। স্কুলের পেছনে ঝালমুড়িওয়ালার দোকানের সামনে গিয়ে দেখলো মেয়েটাকে বন্ধুদের সঙ্গে ঝালমুড়ি ভাগাভাগি করে খাচ্ছে, আর কিছু হাস্যকর কথার তালে তালে গা দুলে হেসে উঠছে। নোভার জেদ লাগলো, রাগ বাড়ল, ভয়ঙ্কর রাগ। সর্বনাশী একটা! আমার ভাইকে রক্তাক্ত করে দিয়ে ওখানে বসে আমোদ ফুর্তি করছে। দেখাচ্ছি ওর আমোদ ফুর্তি করা। ওকে আজ আমি জন্মের শিক্ষা দিব। নোভার হাত টেনে ধরলো নাওয়াফ। হুম, তুমি ওর গায়ে বিন্দুমাত্র টাচ করবে না। ও আমার প্রাণ। যদি অন্তত নিজের ভাইয়ের ভালো চাও তাহলে ওকে ওর মতন থাকতে দাও। কথাগুলি বলে তিনি হাঁটতে শুরু করেন। নোভা হতাশ হয়, চরম হতাশ। মেয়েটার আসক্তিতে যে তার ভাই পুরোপুরি মজে আছে এটা আর বলার বাকি থাকে না। তবে মেয়েটা যেই হারে হিংস্র প্রতিশোধ পরায়ণ হয়ে উঠে পড়ে লেগেছে তার ভাইকে আঘাত করতে, সে জানে না এর ভবিষ্যৎ ফলাফল কী হবে। এর মধ্যে এক সায়ং সন্ধ্যায় কাজল রেখা 3 সন্তানকে নিয়ে নৌকা ভ্রমণে বের হলেন। আকাশে মস্ত বড় থালার ন্যায় জ্যোৎস্নার চাঁদ। চাঁদের আলোয় চতুর্দিকে চিকচিক করছে। নদীর পানি থই থই করে। স্বাধীন বইটা হাতে নৌকা বয়। কাজল রেখা পাখিকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে রাখেন। মুক্তি পাশ ঘেঁষে বসা। অনেকদিন পর আজ কাজল রেখার একটু গান শুনতে ইচ্ছে করলো। পাখিকে এই প্রথম তিনি নিজ থেকে আগ্রহ নিয়ে বললেন, একটা গান গিয়ে শোনা তো মা। পাখি এবং মুক্তি একসঙ্গে বিস্ফোরিত নয়নে চমকপ্রদ হয়ে যায়। তাদের চোখে চোখে চলে অদৃশ্য এক কথোপকথন। কি হয়েছে ওর আম্মার? যেই মহিলা কোনোদিন গান পছন্দ করতো না, গান শুনলে বিরক্ত হতো, সে কিনা আজ গান শুনতে চায়। এটা এক চরম অবাক করার বিষয়। তবে পাখির ভালো লাগলো। ওর আম্মা আর আগের মতন কঠিন ধাতুতে গড়া নেই। আগের চেয়ে অনেক কোমল হয়ে এসেছে। এখন যতটুকু কাজবিহীন সময় থাকে ওদের সঙ্গে গল্প করে সময় কাটাই। এই মুহূর্তগুলি পাখির নিকটে অনেক ভালো লাগে।
পাখি আনন্দের সঙ্গে গানের একটি সুর টানে। কে যাস রে ভাটির গাং পাইয়া, আমার ভাই ধন রে বইল নায়র নিতে আইসা তোরা, কে যাস কে যাস। গানের মধ্যে একটি ট্রলার আসে ওদের নৌকার বেশ খানিকটা কাছাকাছি। তখন মেঘের আড়ালে চাঁদ মামা ঘাপটি মেরেছে। তিমিরের মধ্যে একটি লাইটের আলো এসে ওদের নৌকার মধ্যে কাজল রেখার মুখের ওপর পড়ে। তিনি সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তালুকদার বাড়ির পুরুষের চরিত্র খারাপ জানতাম, কিন্তু এতটা খারাপ আশা করিনি। ট্রলারের ভেতরে তালুকদার বাড়ির গোষ্ঠী শুদ্ধ সব ছিল। নিখিল আর নাফকেও দেখা গেল। প্রথমে কাজল রেখার কণ্ঠ শুনে অবাক হলেও পরবর্তী নিজেকে শান্ত করে নেন তিনি। কাজল রেখার ডান পাশে পাখি, মুখটা উল্টো দিকে ঘুরে থাকার কারণে মুখবিবর দেখা যাচ্ছে না। মেজবান তালুকদার কাজল রেখার কথা শুনে সশব্দে হেসে উঠলেন। সুন্দরী রমণী এমন মাঝরাতে নৌকা নিয়ে ঘুরে বেড়ালে যদি জিন ভূতে ধরে, তাই লাইট মেরে দেখলাম। মেজবান তালুকদারের কথা শুনে নিখিল খুব খুব করে কেসে ওঠে। শালার বাপ পুঁতে মা মেয়েরে যেমনে নিয়া টানা ছেঁচড়া শুরু করে দিয়েছে, তাতে এলাকার মধ্যে একটা লঙ্কা ঝঙ্কা চাঞ্চল্যকর ঘটনা ঘটিয়ে ছাড়বে। সে ওসব আর ভাবল না, গলা ছেড়ে কাজল রেখাকে ডেকে উঠল। খালা, সন্ধ্যা রাতে নৌকা নিয়ে কোথায় গিয়েছিলে? হাওয়া খেতে গিয়েছি। সন্ধ্যায় হাওয়া অনেক উপকারী, তো তাই। কাজল রেখা স্বাধীনের উদ্দেশ্যে বলল। নৌকা বাড়ির দিকে ঘোরা, আজ এতটুকুই সীমাবদ্ধ। ধীরে ধীরে নৌকা ওনাদের দৃষ্টিসীমার পার হয়ে চলে যায়। নিখিল একটা কথা বুঝলো, নাফ আর কাজল রেখা কিছুটা একই ধাতুতে গড়া। দুজনের আচরণ ব্যবহার কিছুটা হলেও মিল আছে। কোনো প্রশ্ন করলে বেশিরভাগই তারা উত্তর দেবে। পরদিন ছিল শুক্রবার। নাফ গোসল করে এসে আলমারি খুলল। অনেকদিন পাঞ্জাবি পরা হয় না, আজ একটি পাঞ্জাবি পরে জুম্মার নামাজ পড়তে যাবেন। হঠাৎ নজর পড়ল হাতের বাম পাশে। পাখির অনেক শাড়ি আর থ্রি পিস ছিল আলমারিতে। যেমনই ছিল ঠিক তেমনি আছে। মাঝে মাঝে ট্রি হোমে আসলে মেয়েটা এসব পরতো। তিনি নাক ভরে ওর কাপড়ের গন্ধ শুষে নিলেন। অনেক ভালো লাগলো। কতটা দিন গেল, বছর গেল, মেয়েটার সঙ্গে ওনার আগের মতন মিল মহব্বত নেই, নেই সেই মধুর সম্পর্ক। ওর শাড়ির পাশে হ্যান্ড পেন্টিংয়ের দুটো পাঞ্জাবি উনি এতদিন খেয়াল করেনি, আগে কখনো দেখেওনি। জলদি ওই দুটো নামান তিনি। হাতে তুলে নেন। নিখুঁতে গড়া গর্জিয়াস কাজ। মানতে হবে মেয়েটার ট্যালেন্ট আছে। কি সুন্দর করে নিখুঁতভাবে গুছিয়ে মনের সবটুকু আবেগ মাধুর্য মিশিয়ে কাজ করেছে। ভালোবাসা আর কাজের প্রতি সহানুভূতি ধৈর্যশীলতা না থাকলে কখনো এমন কাজ করা যায় না। তিনি আফসোস করেন। আমার কলিজাটা, তোর দেওয়া সব কিছুই আমার আছে, কেবল তুই জানটাই আমার আর আরেক মতন নেই। কত জুম্মা যায় আসে, কিন্তু আগের মতন সুখ নাই, শান্তি নাই। মেয়েটা থাকতে প্রতি জুম্মায় সকাল সকাল চলে আসতো, ওনাকে ঘুম থেকে ডেকে তুলতো, কত মিষ্টি মিষ্টি গল্প করতো। উনি হাঁ করে গিলতেন। এরপর নামাজে যাওয়ার আগে ওনাকে নিজ হাতে গোসল করিয়ে পাঞ্জাবি পরিয়ে গায়ে সুগন্ধি মাখিয়ে কপালের মাঝে চুমুকে দিত। কত প্রশংসা করত, বলতো, আমার দেখা পৃথিবীতে শ্রেষ্ঠ সুদর্শন পুরুষটি আমার বর, সেই ক্ষেত্রে আমি ভাগ্যবতী। আজ আর কেউ বলে না এসব, কেউ দেয় না তাকে গোসল করিয়ে সাজিয়ে গুছিয়ে মসজিদে যেতে তৈরি করে। কতগুলি দিন চলে গেল, মেয়েটার স্পর্শ ওনার শরীরে লাগেনি, ঘৃণায় তাকায় না পর্যন্ত। সেখানে আবার স্পর্শ করবে, সেটা হাস্যকর নয় কি? এসব মনে উঠলে তার বুকটা ফালাফালা হয়ে যায়। মেয়েটার সঙ্গে যখন সময়গুলি কাটাতেন, ওই মুহূর্তগুলি স্বর্গের মতন ছিল। কিভাবে যে ক্ষণগুলি কেটে যেত টের পেতেন না। ওর শুধু তার প্রিয়তমা ছিল না, ভালো থাকার সুখের চাবিকাঠিও ছিল। ওনার ঘরে সন্ধ্যা প্রদীপ ছিল, সেই প্রদীপের আলো আর ওনার ঘরে পড়ে না। চির অন্ধকার করে দিয়ে মেয়েটা হারিয়েছে। আসবাবপত্র ঘরে যেমনটা তেমনই আছে, নেই শুধু ঘরের সৌন্দর্য সুভাষ ছড়ানো সেই ফুলটি, আলো ছড়ানোর প্রদীপটি। প্রমিস আমার কলিজা, তোকে আবার আমার সবটা দিয়ে হলেও ফিরিয়ে আনবো। তুই ছাড়া আমি থাকবো না, না রে, থাকবো না, শেষ হয়ে যাব। এই যে প্রতিটা দিন, প্রতিটা রাত আমি ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছি। কেউ দেখতে পাচ্ছে না আমার ভেতরটা, কাউকে দেখাতেও পারছি না, বোঝাতে পারছি না কতটা কষ্টে দিনরাত পার করছি। ভাগ্যের নির্মম পরিহাসে আজ সর্বোচ্চ সব হারা পথিক আমি। দম ফোরাবার আগ মুহূর্তেও যেন তোকে এক সেকেন্ডের জন্য হলেও আমার পাশে পাই, এটাই আমার শেষ চাওয়া। পাখির দেওয়া একটি পাঞ্জাবি পরে তিনি নামাজ পড়তে গেলেন। দুপুরে আর ট্রি হোমে ফিরলেন না। রেস্টুরেন্ট থেকে দুপুরের লাঞ্চ কমপ্লিট করে নিলেন। বিকেলের দিকে বৃদ্ধাবাড়ির দিকে হাঁটতে বের হলেন। তখন গোধূলি লগ্ন। কাঠের বেঞ্চিতে বসে পাখি রং চায়ের স্বাদ নিচ্ছিল।
মেয়েটার শরীরে লং স্কার্টের সঙ্গে ঢোলাঢুলো একটি ফতুয়া পরা, গলায় আবার একটি স্কার্ফ ঝোলানো দেখা যায়। সঙ্গে আজ নিখিলও আছে। দুজনে খোশ গল্প করছিল। পাখি বারবার কুদ্দুসের প্রশংসা করছিল। কুদ্দুস ভাই, ঠিক মতন চা বিক্রি করলে রীতিমতন তুমি বড়লোকস হয়ে যাইবা। নিখিল পাখির মাথায় গাঁটটা বসালো। চাপা মারা বন্ধ করো। পাখি ভ্রু নাচায়, 2 পা বেঞ্চের ওপর উঠিয়ে বিজ্ঞ লোকেদের মতন বসে পড়ে। পাশে গরম চায়ের কাপ রেখে হাত নাড়িয়ে নাড়িয়ে বলে, শোন নিখিল ভাই, কুদ্দুস ভাইয়ের চায়ের স্বাদের মতন এমন লেবুর চা তুমি সমগ্র কাজীর হাট ঘুরে কোনো দোকানে পাইবা? নিখিল মাথা কাত করে বোঝায়। হ্যাঁ, তা সত্যি পাবো না। লেবু পাতার চা সব জায়গায় পাওয়া যায় না। ঠিক এইটাই, এজন্য আমি কুদ্দুস ভাইয়ের চায়ের প্রশংসা করেছি। কথাটা বলে ও হাসতে হাসতে নিজের চায়ের কাপ ছুঁতে গেল। ও মা, তার চায়ের কাপ গেল কই? জায়গাটি সম্পূর্ণ ফাঁকা। ও আশ্চর্যতম চোখ মুখ নিয়ে আশেপাশে খুঁজে। হাই হাই, গেল কই তার শখের চায়ের কাপটি? কুদ্দুস পাখির পেছনে তাকে মুখ টিপে হাসে। আচমকা পাখি ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। দেখলো নেভি ব্লু রঙের পাঞ্জাবি পরা দাপুটে লোকটা ওর চায়ের কাপে চুমুক বসিয়েছে। শুধু চুমুক বসায়নি, ওর পাশ ঘেঁষে ধপ করে বসে পড়ে ওর মুখের দিকে তাকিয়ে মুস্কি সমেত হাসি উপহার দিল। পাখি চট করে উঠে পড়ে। জুতা পরে রাগে ক্ষোভে হনহনিয়ে চলে যাচ্ছিল। নাভ গরম চায়ের কাপটি কাঠের বেঞ্চের ওপর নৈশব্দে রেখে নেত্রপলক ঘুরিয়ে ও ধাঁধা করে হেঁটে যাওয়ার দৃশ্যটুকু দেখছিল। নিখিল ওদের নীরব যুদ্ধ দেখতে দেখতে ক্লান্ত। সে উঠে যাবে ভাবছিল, এর মধ্যে দেখলো ফের পাখি ধাঁধা করে দোকানের দিকে ছুটে আসছে। এসেই ছো মেরে নাফের সামনে থেকে গরম চায়ের কাপটি টেনে নিয়ে সহসা ওনার সুন্দর মুখটার ওপর ছুঁড়ে মারল। চাটা এতটাই উত্তপ্ত গরম ছিল, ওনার সুন্দর মুখটার ওপর ছুঁড়ে মারার সঙ্গে সঙ্গে মনে হলো পুরো মুখটা যেন গরম পানিতে সেদ্ধ হয়ে গেল। নিখিল পুরোই হতভম্ব। দ্রুত কুদ্দুসের থেকে ঠান্ডা পানির বোতল এনে নাফের মুখের ওপর ঢেলে দিল। এরপরে কুদ্দুসের গামছা নিয়ে ওনার মুখটা মুছিয়ে দেয়। ফর্সা মুখটা মুহূর্তের মধ্যে লাল হয়ে ফুলে উঠেছে। তবুও তিনি শান্ত, মুখে বিন্দুমাত্র যন্ত্রণা ছাপ নেই। চুপচাপ ওনার ধূসর দৃষ্টিজোড়া জমিনের দিকে স্থির রাখেন। পাখি চুপচাপ নিখিলের শক্ত মুখটা দেখে নেয়। নিখিল তেড়ে যায় পাখির দিকে। ওর শরীর ঝাঁকিয়ে রাগের তোপে বলে ওঠে, তোর ভিতরে কি মানুষত্ববোধ মরে গেছে পাখি? এমন অমানুষের মতন আচরণ কেউ করে? চা কেড়ে নিয়ে খেয়েছে মানলাম, সেটা ওর দোষ ছিল না, কিন্তু তুই ওটা খেতি না, অন্য একটা অর্ডার দিতি, তা বলে গরম চা মুখের ওপর ছুঁড়ে মারলি? এটা কোনো মানুষের আচরণ হতে পারে? গরম চাটা মাত্র কুদ্দুস তোকে দিয়েছিল, তুই গরম দেখে খেতে পারলি না, রেখে দিলি ঠান্ডা হলে খাবি বলে। যদিও 1-2 চুমুক দিয়েছিলি, তখনই ঠিক আন্দাজ ছিল কতটুকু গরম। সেই গরম চা মানুষ হয়ে মানুষের মুখের ওপর ছুঁড়ে মারলি কী করে? ওই দিন আবার গরম চটপটিও ছুঁড়ে মেরেছিস। এসব কি হ্যাঁ পাখি? কাউকে এড়িয়ে চললে নীরবে এড়িয়ে যা, এভাবে আঘাত করে নয়। এইটারে আর কি বলবো, শালা নিজে একটা যন্ত্র মানব, ভিতরে কোনো আদৌ প্রাণ আছে কি না চ্যাট জানি না। এত যন্ত্রণা আঘাত দেশ, তবুও স্যাঁচড়ার মতো সেই তোর পিছু পিছু ঘুরে। তোদের যদি কামড়াকামড়ি করতে ইচ্ছা হয় তাহলে আমার সামনে বসে আর করিস না বাপু, আমার পিছনে বসে করিস। এত জ্বালা যন্ত্রণা আর নেওয়া যায় না। দিন দিন তুই প্রতিশোধ পরায়ণ হয়ে যাচ্ছিস। পাখি গা দুলিয়ে হেসে উঠল। নিখিল ভ্রু নাচে এক চোট অবকথা নিয়ে ওর সুশ্রী মুখশ্রী প্রান্তের দিকে চাইল। হাসালে আমায়, আমি প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছি না? ভালোই প্র্যাঙ্ক করছো। আমি যদি প্রতিশোধ পরায়ণ হয়ে উঠতাম না, তোমাদের তালুকদার বাড়ির মানুষের কোমরে গামছার তেনাও থাকতো না, মুখ লুকানোর জায়গাও খুঁজে পেত না। ওনাকে আঘাত করছি বলে তোমার খুব লাগছে নিখিল ভাই? লাগবেই তো, তোমাদের রক্ত বলে কথা। তবে তোমাদের রক্তের গন্ধ দূষিত কেন? এক প্রকার দুর্গন্ধে ভরা। খানিকটা থামে, ঘন ঘন দম ফেলে এলোমেলো দৃষ্টি ঝাপটায়। এরপরে শুকনো গলদেশে লালা দিয়ে ভিজিয়ে নিয়ে ফের বলে, ওনাকে আঘাত করেছি বলে তুমি আমায় ধমকাচ্ছ, কথা শোনাচ্ছ। আসলে তুমি কি জানো আমি কোনো মানুষকে আঘাত করিনি? একটা 4 পায়ের জানোয়ারকে আঘাত করেছি, যে কোনো মানুষের কাতারেই পড়ে না, যার ভিতরে মনুষ্যত্ববোধের বিবেক মরে গেছে। এসব কি বলছিস পাখি? মাথা ঠিক আছে? আসলে আমার মাথা ঠিক নাই, সত্যি ঠিক নাই, বিশ্বাস করো। পাগল তো তোমরা সবাই মিলে বানিয়েছ আমায়। বাকিটুকু রাখছে কেন? 16 কলা পূর্ণ করে দাও। নিখিল নির্বিকারে হতভম্ব, কথা বলার কই হারালো। পাখি এবার বেশ সিরিয়াস হয়ে নাফকে উদ্দেশ্য করে বলল, আরে যে আপনি লজ্জা করে না? লজ্জা আছে কিছু আপনার?
হ্যাঁ, না না অপমান ভাগে কম পড়ে গেছে কোনটা? ওর কথা শুনে গম্ভীর মুখে দাপুটে ভরা লোকটা অকস্মাৎ চট করে উঠে দাঁড়ায়। পাখি দ্রুত পিছপা হয়। যতই যাই বলুক, মুখে মুখে ওনার শারীরিক রোগ শক্তির কাছে সে কেবল একটা বিড়াল মাত্র। তবে কাউকে আঘাত দিলে শারীরিকভাবে নয়, মানসিকভাবে করলে যথেষ্ট। কেননা শারীরিক আঘাতের চেয়েও মানসিক আঘাতটা মনোবল নষ্ট করতে কার্যকরী বেশি, আর এই প্রভাব পড়েও বেশি। যেমনটা সে প্রতিনিয়ত ওনাকে করে যাচ্ছে। পাখি যখন ভাবুকে ব্যস্ত, উনি তখন চট করে ওর ঠোঁটের ওপর একটি চুমু দিয়ে ঝড়ের গতিতে হেঁটে চলে গেলেন। পাখি স্তব্ধ হয়ে গেল। নির্বিঘ্নে কতক্ষণ চৈতন্যহীন ছিল বলা বাহুল্য। চোখে মুখে একচোট বিস্মিত, আশ্চর্যান্বিত এক ভাব। হুঁশ ফিরতে সে রাস্তার পাশ থেকে ইটের একটি টুকরো নিল, হাতে তুলে ওনার শরীরে মারতে। নিখিল এসে পাখির হাত থেকে জোরপূর্বক ইটের টুকরোটি কেটে নেয়। সে রাগান্বিত স্বরে ধমকিয়ে ওঠে, পাগল হয়েছিস? আপনি দেখেননি ওই লোকটা কি সাংঘাতিক এক কর্ম করলো? এত সাহস পান কোথা থেকে উনি? নিখিল ভাই, ওনাকে সাবধান হতে বলুন, নয়তো ওনার মৃত্যু আমার হাতে লেখা আছে। তুই এখন বাড়ি যা, দেখছি আমি ব্যাপারটা। আপনি কি দেখবেন তা আমি জানি না, আমি নিজেই দেখে নিব ওনাকে। এবার যদি ওনার মুখ না ফাটিয়েছি তবে আমার নামও পাখি না। তাকে সাবধান হতে বলবেন, নয়তো এর পরিণাম ভয়াবহ খারাপ হবে। সকাল সকাল এমন বিভ্রান্তিকর অপরিকল্পনীয় পরিস্থিতিতে পড়ে যে নিজেকে হেনস্থার শিকার হতে হবে, কল্পকালেও তিনি ভাবান্তরে বসেননি। ক্লাবের সামনে হেঁটেই আসছিলেন, সেখানে এসে দেখলেন এক প্রকার জটকা বেঁধে লম্বা তুমুল ভিড়। উদ্বিগ্ন চিত্তের রেশ ধরে ওনার হৃদয় স্বল্পখানি কুঞ্চিত হয়ে আসে। ললাট মাঝে তিনখানা ভাঁজ ফুটিয়ে আগ্রহ প্রসূতে কিঞ্চিত পরিমাণ স্থান দিয়ে উকি দেন। শুনলেন সেই ভিড়ের মধ্যে তুমুল কথোপকথনের বাক্য ঝড় হুটোপুটি দিয়ে ছুটে চলে। তিনি উদ্গ্রীবতার সঙ্গে বিষণ্ণ মেঘমন্দ্র অন্তঃস্থলে ভিড় ঠেলে ভেতরে প্রবেশ করেন। দেখলেন সপ্তর্ষি মেয়েটা বেধরে পিটিয়ে যাচ্ছে একটি ছেলেকে। ছেলেটার বিবস্ত্রতম নির্দয় দশা, আকুতি মিনতি করে যাচ্ছে, তবুও মেয়েটা থামার বিন্দুমাত্র জো নেই। অন্তঃকরণে এক ফোঁটা মায়া জন্মায়নি। মেয়েটার এমন শক্ত নৈতিকতা দেখে ওনার ললার জুড়ে সূক্ষ্ম ভাঁজ ফেরে কুঁচকে আসে। পকেটে হাত ঢুকিয়ে গভীরতম ভাবুকে বসেন। সচরাচর সপ্তদশীর এমন শক্ত কাঠিন্য আচরণ তিনি আগে কখনো লক্ষ্য করেনি। নিশ্চয়ের পেছনে লম্বা ব্যাখ্যা আছে। মেয়েটার দু চোখ যেন দাবানলের অগ্নিকুণ্ড। এই তো কিছুক্ষণ আগের ঘটনা। তখন বেলা গড়িয়ে 9টা। বৃদ্ধা বাড়ি থেকে কলেজে যেতে লাগে প্রায় 20 মিনিট, কিন্তু সপ্তদশী বের হয় সকাল 7:40-এ। এর বিশেষত্ব কারণ রয়েছে। রাস্তা দিয়ে হেঁটে যেতে লাগে 10 মিনিট, প্রাইভেটের সামনে গিয়ে দাঁড়ায় আবার 10 মিনিট, মোট 20 মিনিট এখানেই যায়। 8টায় ইংলিশ টিচার সাইদ স্যারের প্রাইভেট শুরু হয়। এরপরে 9টায় আবার সে কলেজে যায়। বরাবরের মতন সকাল 7:40-এ বেরিয়ে ক্লাবের কাছাকাছি আসতে শুনতে পেল সকাল সকাল ইয়াসিন সুরার মধুর সুরধ্বনি। বেশ ভালো লাগলো, মনটা ফুরফুরে হয়ে এলো। রমেশকে দেখা গেল চেয়ার টেবিল গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে। এরপরে ক্লাব ঘর ঝাড়ু দেয়। দাপুটে পুরুষটি বুঝি এখনও আসেনি। আসলে ক্লাবের সামনে একখান চেয়ার পেতে বসতে দেখতো নিশ্চয়ই। রোজই নিয়ম করে বসে, বিশেষ করে 9টার দিকে, যখন ওর প্রাইভেট ছুটি হয়। ক্লাবের সোজাসুজি হয়ে সে দাঁড়ানো, মাঝখানে রাস্তা ও তার ওপাশে ক্লাব ঘর। পাখি ছটপটে অন্তকণে বারংবার হাত ঘড়িটা দেখছিল। 7:55 বেজেছে, আর মাত্র 5 মিনিট। এরপরে দ্বাদশ শ্রেণীর ছুটি হলে তারা প্রাইভেটে ঢুকবে। স্যার যেই শান্তিতে প্রাইভেট পড়ায় সেটা একদম ক্লাবের সামনাসামনি। সরু একটি রাস্তা আছে, সেটা দিয়ে একটু ভেতরে গেলেই ওদের প্রাইভেট পড়ার রুম। পাখির সঙ্গে আরও 10-12 জন মেয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ একটি ছেলে ওকে আর লাবিবাকে দেখে একটি নেগেটিভ কুরুচিপূর্ণ মন্তব্য করে বসলো। তাতে ছেলেটা সীমাবদ্ধ ছিল না, আরও এক ধাপ এগিয়ে গিয়ে নাভির ঠিক 3 ইঞ্চি নিচাংশে হাত বুলিয়ে নিচের হাতের ইশারায় ওদের বাজে ইঙ্গিত দিল, যেটা ছিল সবচেয়ে অশ্লীল অপ্রত্যাশিত একটি দৃশ্য। মোটেও সহ্য করার মতন নয়, গায়ের উষ্ণ রক্ত টকবগিয়ে ফুটে ওঠার মতন। এমন একটি অপ্রস্তুত ঘটনার সম্মুখীন হয়ে প্রত্যুষকালটি মাটি হলো। পাখির মেজাজ সম্পূর্ণ আকারে বিগড়ে গেল। শরীর ফুটে রাগ যেন আসমান চুম্বি হয়ে উঠল। হুড়মুড়িয়ে ভীষণ করে চটে গেল। ব্যাগটি লাবিবার হাতে দিয়ে বলল, ধর। লাবিবা ভ্রু নাচালো। শুকনো অধর ফুঁড়ে সহসা বেরোলো, কি করবি তুই? দেখ শুধু। লাবিবা নীরবে সম্মতি জানায়। মাথা নেড়ে ওর পিছু পিছু ছোটে। রাস্তার পাশে গাছফাড়ার সমিলের কাঠমিল,
সেখান থেকে একটি বড় দেখে কাঠ হাতে তুলে নিয়ে ছেলেটির কাছে এগিয়ে গেল। শক্ত চোখ রাঙিয়ে শুধালো, তখন কি যেন বলছিলি তুই, আবার বলতো। ছেলেটা পাখির হাতে কাঠ থেকে ললাট কুচকে ফেলে। উদ্বিগ্ন কণ্ঠে কঠিন হুঁশিয়ারি দিল, একে তো অন্যায় করেছে, অশ্লীল আচরণের মাধ্যমে ওদের উত্ত্যক্ত করেছে, তার উপর গলার জোর বাড়িয়ে আবার হুমকি ধমকি দিচ্ছ। কত বড় সাহস, নির্লজ্জ এরা। আজ যদি এদের শিক্ষা না দেওয়া হয়, পরবর্তীতে এরা আরও পৈশাচিক, নৃশংস, ভয়ঙ্কর হয়ে উঠবে। রাস্তাঘাটে ধর্ষণ, ইফটিজারের সংখ্যা বেড়ে যাবে। এখনই এদের দমন করার সঠিক সময়। পাখি বুক ফুলিয়ে কোমর টান টান করে ছেলেটার সামনে শক্ত মুখে দাঁড়ায়। তাই খারাপ হবে? কি খারাপ করবি? তাই খারাপ হবে? কি খারাপ করবি তুই? ইফটিজিং করবি না ধর্ষণ করবি, কোনটা? এমনিতেই তো চোখ দিয়ে প্রতিনিয়ত ধর্ষণ করে যাচ্ছিস। তোদের এই নোংরা খেলা থেকে ছোট বড় কেউই রেহাই পাচ্ছে না। এখন আবার শারীরিকভাবে করবি। একদম জায়গা মতন কেটে দেবো শালা সুর। ওর কতন বাক্য শুনে ছেলেটা মাত্রাতিরিক্ত বিক্ষুব্ধ হয়ে ওঠে। অশ্লীল ভাষায় গালি দিয়ে বসল। ঘৃণিত নোংরা গালি, তার উপর ধর্ষণের মতন কুৎসিত জঘন্য কাজ করার হুমকি শুনে পাখির রাগ তত্তর করে টনটনে বেড়ে গেল। রন্ধ্রে রন্ধ্রে বয়ে গেল বৈনাশ্বর শিখার উত্তপ্ততা। সে বিক্ষুব্ধ বাঘিনীর ন্যায় শুকনো কাঠ নিয়ে আক্রোশ প্রসূত তেড়ে যায়। ছেলেটার শরীরে একটি বাড়ি দিয়ে বসল। এতে ছেলেটা দ্বিগুণ গতিতে তড়িৎ করে বিক্ষুব্ধ হয়ে পাখির দিকে এক ধাপ এগিয়ে গিয়ে ওকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। পাখি চিত হয়ে মাটিতে পড়ে গেল। লাবিবা ভয়ে শেষ। জড়সড় হয়ে এক কোণে ব্যাগ চেপে ঘাপটি মেরে দাঁড়িয়ে রইল। কিছু কিছু লোক দূর থেকে কেবল সিনেমাটিক দৃশ্যের ন্যায় দেখে গেল, কোনো প্রতিবাদ করল না। তবে পাখির ভেতরে বিন্দুমাত্র ভয় দেখা গেল না। মেয়েটা বীর সাহসিকতার ন্যায় উঠে দাঁড়ায়। শুকনো কাঠ ফের হাতে তুলে নেয়। এক পা করে ছেলেটার দিকে অতিক্রম হয়। ছেলেটা কিঞ্চিত ওর আচরণে ভড়কাল। পরবর্তীতে নিজেকে সামলায়। এতটুকু মেয়েটাকে ভয় পাওয়ার কি আছে? ছেলেটার ভাবুকের মধ্যে চরম ক্ষিপ্রতার সঙ্গে শুকনো ভারী কাঠ দিয়ে ছেলেটির হাত পায়ে এলোমেলোভাবে আঘাত করে বসলো সে। হঠাৎ আক্রমণে ছেলেটাও ভ্যাবাচাকা খেয়ে অপ্রস্তুত হয়ে বসলো। ছেলেটার স্পর্শকাত স্থানে লাঠি পড়তেই কুকুরে উঠল। ব্যথার আন্দোলনে মুমূর্ষ যন্ত্রণায় মাটিতে দপ করে বসে পড়ল। সেই সুযোগে রাগের বশবর্তী হয়ে পাখি ছেলেটার গায়ে এলোমেলো আঘাত করতে শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে লম্বা একটি ভিড়ের জটকা বেঁধে যায়। কেউ কেউ বলে পোলাডারে ছেড়ে দিতে। পাখি ওনাদের দিকে তাকিয়ে বলে উঠল, ও কি করছে জানেন আপনারা? হাত দিয়ে বাজে ইঙ্গিত করছে। শুধু তাই নয়, ধর্ষণের হুমকিও দিয়েছে। ওকে আমাদের বাজারের মেয়ে পেয়েছে। আমরা স্টুডেন্ট, আর স্টুডেন্টদের ইফটিজিং করার সাহস পায় কোথা থেকে? আজ শিক্ষা না দিলে শয়তানটার কোনো কালেই শিক্ষা হবে না। কাল আবার অন্য কাউকে ওর কুৎসিত কামুকতার শিকার বানাবে। তেজ ক্ষিপ্ততা নিয়ে ফের ও ছেলেটাকে মারতে থাকে। মারতে মারতে ছেলেটা নাজেহাল দশা। তখন ভিড় ঠেলে লম্বাটে পুরুষটির প্রতিচ্ছবি দেখা যায়। দেখি এখানে এত ভিড় কেন? কি হয়েছে? পাখিকে অচেনা একটি ছেলের ওপর আক্রমণ করতে দেখে ওনার ললার জুড়ে দুশ্চিন্তা চাপ এঁকে পড়ে। সে তড়িঘড়ি করে ওর দিকে আগাতে গেলেই শুকনো কাঠটি ছুঁড়ে পাখি ওনার পায়ের দিকে মারে। চোখ রাঙিয়ে অগ্নিঝরা কণ্ঠে শাসায়, খবরদার, আজ কেউ আসবে না আমাকে থামাতে কিংবা বাধা দিতে। খুব খারাপ হবে কিন্তু তার পরিণাম। আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা সকলে জানেন এটা স্বনামধন্য তথ্যমন্ত্রীর এলাকা। সেই মন্ত্রীর এলাকায় বসে এসব ইফটিজিংয়ের মতন ভয়াবহ অপরাধ হয় কি করে? ওনারা কি ঘাসে মুখ দিয়ে চলেন নাকি? এসব দেখতে পান না? সামনেই ক্লাব ঘর, যেখানে বসে মন্ত্রীর গুণধর পুত্র দুহাত ভরে জনসেবা করে। সেই ক্লাবের সামনে বসে যদি কলেজ স্কুলের স্টুডেন্টরা ইফটিজিংয়ের শিকার হতে হয়, তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায়? আমরা স্টুডেন্ট যারা আছি তারা যদি নিজেদের জীবনের নিরাপত্তা না পাই, তাহলে ওনাদের বলুন ঘরের শাড়ি চুরি পরে বসে থাকতে। আমরা রাস্তায় নামি, ওনাদের রাস্তায় বের হওয়ার কোনো প্রয়োজন নেই। জনগণের কষ্টের টাকা মেরে দিয়ে ঘুষের টাকায় ওনারা পাহাড়ের মতন অট্টালিকা বাড়ি বানিয়ে বসে বসে হাওয়া খেয়ে বেড়াবে। আর এদিকে আমাদের দেশের জনগণ ভাত পায় না, অসহ্যকর। আপনারা ইফটিজিং করকে ধরে জেলে ভরে দেন, ফের যেন কাউকে ইফটিজিং করার মতন দুঃসাহস না পায়।
এরপরে পাখি বেরিয়ে যায়। এই সম্পূর্ণ সময়টা না পুরোপুরি শান্ত ছিল, কোনো প্রকার প্রতিবাদ করেনি, বিন্দুমাত্র রাগেওনি। একমাত্র এই নারীর প্রতি তার যত কোমলতা দুর্বলতা দেখা যায়। ওর জায়গায় অন্য কেউ হলে হয়তো এতক্ষণে তার মুমূর্ষ দুর্বিষহতম দশা দেখা দিত। নিজের প্রিয় নারী বলে বেঁচে গেল। লোকজন ওনার শান্ত মুখটা একঝিলিক দেখে যে যার মতন গন্তব্যস্থানে চলে যায়। সকলে যেতেই রমেশকে ডেকে বলেন,